ওয়েলকাম টু ফাইশ বিটিএস। Yes. কেমন আছো বলো? খুব ভালো। তুমি কেমন আছো আগে বলো। যেমন দেখছো নাইস। আমরা আমাদের আড্ডা সেশনের শুরুর ধাপ স্টার্টিং পয়েন্ট দিয়ে শুরু করছি। তো তোমার শুরুটা, তোমার ছেলেবেলাটা নিয়ে একটু গল্প করো আমাদের সাথে। কেমন কেটেছিল তোমার একদম ছোটবেলাটা? ছোটবেলাটা বলতে বেসিক্যালি আমি খুব ডানপিটে ছেলে ছিলাম। প্লাস পয়েন্ট আমার ছিল আমার বাড়ির লোক যে মানে অতিষ্ঠ হয়ে গেছিল, সেটা হচ্ছে যে মানে বৃষ্টি পড়লে লোকের পুকুরে মাছ ধরতে চলে যাওয়া। এমনকি ইংলিশ মিডিয়াম অফকোর্স ইংলিশটাও আমাদের খুব মানে চলতে গেলে খুবই দরকার। একদম। আমাদের প্রচুর জায়গায় প্রয়োজন হয়, বাট আমি বাংলায় থাকি, বাংলায় কথা বলবো না, বাংলা এটা কি খাবার করে? খাবো না, এক্স্যাক্টলি। বাঙালি জামা কাপড় পরবো না। আমি বলছি না অন্য কালচারকে একসেপ্ট না করতে, বাট নিজেরটাকে ভুলে গিয়ে একসেপ্ট করাটা রুটকে ভোলা যাবে না। না, একদমই না। যাই আমাদের পরের সেগমেন্ট গ্রিন রুমে। ঋষিদা, তুমি নিজেকে কিভাবে গ্রুম করো? এই যে একটা স্পোর্টসম্যান স্পিরিট আছে তোমার মধ্যে, একটা ব্যাপার রয়েছে। আমার একটা জিনিস আমি জানি যে, দেখো আমি বারবার আমার বন্ধুদেরও বলি বা যেখানেই বসি, আমি যাই কথা বলবো বা আমার মুখ থেকে যেটা বেরোবে সেটা নর্মাল স্পিচ হোক বা লোকের জ্ঞান মনে হোক, আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্স যতটা তার মধ্যে থেকেই বলতে পারবো। পৃথিবীর প্রত্যেকটা মানুষ, তোমার যেটুকানি এক্সপিরিয়েন্স, তুমি যা দেখছো শুনছো, যতটা নলেজ, তার বাইরের কিছু কিন্তু তুমি বলতে পারবে না। না। এটা নর্মাল ব্যাপার। তো আমার যেটা মনে হয়, আমার লাইফটা আমি যেভাবে করেছি, ইনফ্যাক্ট আমি এত কিছুর করো, আমার বারাসাতে বাড়ি, বিশ্বাস করো সবাই, আমি মাসে একদিন বাড়ি যাই। আর আমি কিন্তু এখনো এখানে একা খালি বিছানায় শুই। বাড়ির খাওয়ার জানো তুমি, আমাদের এই লাইফস্টাইল মানে কি ঠিকঠাক করে কোনো টাইমে খাওয়া দাওয়ার ঠিক নেই। না। ম্যাক্সিমাম দিন বাইরে থেকে অর্ডার করে খেয়ে নিতে হচ্ছে, শুটিং এর সময় তো শুটিং এর। তো এইটা কি কাউকে ছাড়া, তুমি নিজে বলো না, এইটা কি স্ট্রাগল না? ইনফ্যাক্ট এখনো স্ট্রাগল করছি, প্রত্যেক দিন স্ট্রাগল করি। রাত্রে যখন ঘুমাতে যাই, পরের দিন সকালটা কিভাবে হবে প্ল্যান থাকে, যে এই কাজ হয়ে গেছে, এখনো স্ট্রাগল করি। একা একা থাকাটা মানে বিশাল বড় স্ট্রাগল। এবং আমি কেন থাকি, আমি দেখো চাইলে হয়তো বারবার যেতে পারি বাড়িতে, যাইও যখন যখন সময় পায়, কিন্তু না, আমি জানি যে এই যে প্যাশনটা না, এই যে একা থেকে তোমাকে নিজেকে যতটা একটু কষ্টে না রাখলে না, তুমি যদি বেশি সুখী হয়ে যাও না, জীবনে কিচ্ছু করতে পারবে না। আমি এখানে একা থাকি, ঠিক আছে, অনেক রকমের প্রবলেম হয় টুকটাক, বাট ওটা না আমার অক্সিজেনের মতো কাজ করে। যে আমি কিছুই হইনি, আমি এখনো জিরো, আমার জিরোর আগে এক বসাতে হবে, কোনো একটা ডিজিট বসাতে হবে, আমাকে এটা মানে ভেতর থেকে বুস্ট করে খুব। ওই একটা শাহরুখ খান একটা ডায়লগ, একটা স্পিচে বলেছিল, আমার মনে, আমরা দেখেছিলাম যে সোনা ওয়ানা খানা ওয়ানা ये सब कुछ नहीं होता है, সোনা হারাম মানে আরাম হারাম है। এটা কিন্তু একদম সত্যি কথা। মানে তোমাকে রেগুলার দৌড়াতে হবে। আর বিশ্বাস করো, তোমার অপোজিটে এখানে অনেকে, আমি যাদের একটা অনেক নতুন যারা নিউ কামার আসছে, বা অনেকে একটা কিছু হলে বলে যে আরে কালকে তো আমার এটা আছে রে, কি করে হবে। আমি একটা জিনিস বিলিভ করি, সলি না এর কোনো জায়গা নেই। কিছু কিছু জায়গায় তোমাকে না বলতে হবে, বাট জীবন থেকে দেখবে নাটা সরিয়ে দাও, যে কোনো ওয়ার্ডের পাশে নাটা সরিয়ে দিলে তোমার লাইফটা অনেক ইজিয়ার হয়ে যাবে, সাকসেসের খুব কাছে তাড়াতাড়ি দৌড়াতে পারবে। আজকে তুমি আমাকে একটা জিনিস অ্যাপ্রোচ করছো, সাপোজ এখানে ঋষিদা আমরা একটু তোমার ইন্টারভিউ নেব এই টাইম, আমি যদি আড্ডা দেবো, whatever, হ্যাঁ, না আড্ডা, ভেরি নাইস। বাট তুমি যখন আমাকে বললে একটা আড্ডা দেবো, তো আমি যদি তোমাকে বলতো আরে আমার তো এইটা আছে গো, ওইটা আছে গো, আমি যদি বারবার তোমাকে না শব্দটা, তোমার নেগেটিভটা আসে, তোমার কিন্তু নিজেরও আর ভালো লাগবে না এই মানুষটাকে ডাকি। মানে তোমার পজিটিভিটিটাই তোমার এক্স্যাক্টলি আমার গ্রুমিং এর একমাত্র মূল। একদম, আমি একদম সবসময় পজিটিভ থাকতে পছন্দ করি, নেগেটিভিটিকে আসতেই দিই না। তার কারণ হচ্ছে নেগেটিভ, আর আমি ভাবিও না নেগেটিভ জিনিস নিয়ে, ভাবি না। ইনফ্যাক্ট আমার বন্ধু বান্ধব কেউ ধরো গাড়ি নিয়ে যাচ্ছি বা সে খালি নেগেটিভ বলে যাচ্ছে, আমার বন্ধুরাও খুব জানে যে আমি ফট করে বলে যে আমি ঠিক আছে এটা পরে বলিস না, এত নেগেটিভ বলিস না, আমি নিজে নেগেটিভ হয়ে যাই। এটা কিন্তু সত্যি কথা, নেগেটিভ বলাই ছেড়ে দাও। আরে কি হবে, একটাই তো লাভ, এসছি চলে যাব, মাঝখানে এটা কি একটা ড্রামার মতো, একদম যা করার করে যাও। আর রঙ্গমঞ্চ হয় ভালো হবে না খুব ভালো হবে, খারাপ হবে না খুব খারাপ হবে, কি যায় আসে, যেদিন তোমার যাওয়ার তুমি সেদিনই যাবে, ডেট লেখা আছে। একদম। তো ডান্স ডিরেক্টর ঋষিদাকে একা থাকতে হচ্ছে কেন এখনো কলকাতায়? একা থাকতে হচ্ছে কেন,
তার জন্য কি প্রফেশন দায়ী? প্রফেশনের জন্য না, প্রেম করা হচ্ছে না? প্রফেশন একদম দায়ী না। আপাতত আমার যেটা মনে হয় যে এখন অবধি আমি একা থেকে, মানে দেখো আলটিমেটলি স্ট্রাগল, তুমি এটা একটু আগেই বলেছো, এটা স্ট্রাগল। না এটা স্ট্রাগল, অফকোর্স স্ট্রাগল। একা থাকা মানে কি, দেখো অফকোর্স স্ট্রাগল, বাট আমি আরো জীবনে স্ট্রাগল ফাট করে এখন আনতে চাই না আর কি, বুঝতে পেরেছো? না মানে আমার পার্সোনাল মনে করি আমি এখন খুব হ্যাপি আছি, মানে আমি সব থেকে বেশি ভালোবাসি তো কাজকর্ম নিয়ে ফ্যামিলির সঙ্গেও টাচুড, এবং আমাকে যারা যারা ভালোবাসে, শুনছে এই কনভারসেশনটা কিন্তু উনি শুনছেন, আমাকে যারা যারা ভালোবাসে তারা দেখবে তোমার ওয়েল উইশার তুমি হাতে গুনে বলে দিতে পারো, প্রত্যেকটা মানুষের মানে কোটি কোটি ওয়েল উইশার থাকে না, যারা আমি আমার জায়গা থেকে বলতে পারি, বললাম তো এখন অবধি আমি হ্যাপি আছি। হ্যাপি থাকাটা খুব ইম্পর্টেন্ট। আমার যখন মনে হবে আরো বেশি, মানে যতটা হ্যাপি আছি ততটাই আমি হ্যাপিই আছি। যেদিন মনে হবে আরো অনেক বেশি হ্যাপিনেস দরকার, সেটা আমি ভেতর থেকে রিয়েলাইজ করব, একা আর থাকবো না। মনের মানুষ নেই না আছে? মনের মানুষ আপাতত নেই। আপাতত নেই। যাই হোক, আমরা বেশি গভীরে ঢুকছি না। এবার আমি একটু অন্যরকম কথায় যাই। ডিবিডি শুরু থেকে শুনে আসছি, তো অবভিয়াসলি তোমাকে জায়গা দিয়েছে, তোমাদের মতন অনেক মানুষকে জায়গা দিচ্ছে রেগুলার, কিন্তু আমাকে একটা কথা বলো যে আমরা ট্রেন্ড অনুযায়ী দেখে আসছি যে হিন্দি যে রিয়েলিটি শোগুলো দেখি ডান্স নিয়ে, সেখানে যারা তোমাদের মতন কোরিওগ্রাফার বা যারা মেন্টর, তাদের ক্যামেরার সামনে আনা হয় জাজমেন্ট করার জন্য, তাদের টিম থাকে, কিন্তু সেটাকে শোকেস করানো হয়, বিহাইন্ড দ্য ক্যামেরায় রয়ে যায় না। তো সেটার সুযোগ আমাদের বাংলায় কেন হচ্ছে না? সেটার সুযোগ বাংলায় কেন হচ্ছে না, এটা সত্যি কথা বলতে আমার কাছে উত্তর নেই। এটা চ্যানেলরা জানবে, হায়ার অথরিটি যারা এটা ডিসাইড করে। প্রত্যেকটা জায়গার একটা মানে ব্রাইট সাইড, মানে একটা আলোর দিক থাকে, একটা ডার্ক সাইড থাকে, বাট আমার মনে হয় এটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির আমাদের ফ্রেটার্নিটির একটা ডার্ক সাইড, স্যাড রিয়েলিটি যেটা বলা হয় আর কি। যে আমি আমার কথা বলবো না, আমার মতো প্রচুর আমাদের সিনিয়ররাও আছে যারা এত দিন ধরে শুধু এই নাচটাকে নিয়ে সকাল থেকে ওঠে, রিসার্চ করে, বাচ্চাদের শেখায়। হ্যাঁ, রিয়েলিটি শোতে কাদের স্টুডেন্ট যায়? আমাদেরই তো সব স্টুডেন্ট, যারা যারা শেখে, আরও অন্য টিচারদের, তারাই তো যায়। তো ঠিক আছে, বহু বছর ধরে চলছে। আমরা যখন হিন্দিতে দেখি যে যারা একটা সময় পার্টিসিপেট থাকে, সবার তো প্রমোশন হয়, তারা কোরিওগ্রাফার হলো, তারপর একটা টাইমের পর কোচ হলো, ক্যাপ্টেন হলো, একটা সময় পর জাজমেন্টে বসছে। কষ্ট হয়, অফকোর্স কষ্ট হয়। কেন কষ্ট হয়? কারণ আমরা কিভাবে ডেডিকেটেডলি কাজ করে গেছি বছরের পর বছর, কোনো দিকে না তাকিয়ে। একদম। আজকে যেমন রাঘব, পুনিত, ধর্মেশ, এরা কোন জায়গায় চলে গেছে। আচ্ছা তুমি একটা কথা বলো তো, যদি কোনোদিন ধরো তুমি আমাদেরকে চেনো, আমাদেরকে জাজেস প্যানেলে বসানো হয়, তুমি কি খুশি হবে? আমি অন ক্যামেরা বলছি, আমি সারেগামাপা দেখি, কারণ সেখানে যারা জাজমেন্ট করে, কারেক্ট, তারা গানটা বোঝে, কারেক্ট, এবং গানের ব্যাকগ্রাউন্ড থেকে একদম। আমি আবারও বলছি, অন ক্যামেরা বলছি, আমি বাংলা ডান্স দেখি না, তার কারণ আমার জাজমেন্ট নিয়ে সমস্যা আছে বলে। আমি শুধু টিআরপির উপর বিশ্বাস করি না, যে শুধু টিআরপির উপর। টিআরপি অবভিয়াসলি দরকার, একটা ব্যবসার দরকার আছে, কিন্তু আমিও অল্প বিস্তর নাচ জানি, আমিও নাচ করেছি, আমি ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ডের। তো তুমি যদি আমার পার্সপেক্টিভে জিজ্ঞাসা করলে, আমি দেখি না এই কারণেই, তার কারণ ডান্স দেখতে হয়তো ভালো লাগে, কিন্তু সেগুলো ফেসবুকের ক্লিপিংসের মাধ্যমে হয়তো দেখে নিই, কিন্তু যখনই জাজমেন্টের জায়গাটা আসে আমি স্ক্রল করে সরিয়ে দিই। তার কারণ আমার মনে হয় না যারা এই মুহূর্তে জাজমেন্ট দিচ্ছে বা জাজ করে এসছে তারা একদম ওই মানুষটা। আর আমার মনে হয় যেদিন থেকে তুমি অ্যালেন্দা, আরো অনেকে যাদের সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে বা নেই, তারা যখন থেকে জাজেস প্যানেলে আসবে বা ধরো একজন টিম লিডার হয়ে আসবে তাদের সঙ্গে,
আমি সেদিন থেকে অবভিয়াসলি ডিভিডি রেগুলার দেখবো। আই উইশ কি চ্যানেল বা হায়ার অথরিটি যারা আছে তারাও নিশ্চয়ই ভাবছে কিছু, আগামী দিন হয়তো তারা করবে, বাট এখনো অবধি করেনি। সেটা হ্যাঁ, কিন্তু সারা জীবন কষ্ট করে কেটে এবার গেল। কিছু তো করার নেই, কি বলতো সহেলি, এবার আমরা তো আমাদের কাজটুকু করে যাই। এবার সেই জায়গাটা থেকে আমি জানি যে এটা এই সেম কাজটাই যদি সেম ডেডিকেশন দিয়ে যেটাই করছি আমরা হোয়াট এভার, এটাই যদি আমরা বাইরে কোথাও করতাম হয়তো এতদিনে হয়তো এক্স্যাক্টলি আমরা জাজেস প্যানেলে বসে পড়তাম। এক্স্যাক্টলি, কারণ সারেগামার যদি কথা বলি, বাংলাতেই সারেগামাতে কিন্তু এরকম জিনিসটা এসছে। আনেন কিন্তু ৩-৪ জনকে জাজেস, তারপরও এ বি সি করে গ্রুপ হয়, এই লাস্ট সিজনেই আমরা দেখেছি। তো সেটা ডান্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তবে আমি চাইবো যে, আমি সত্যি কথা বলছি, এই জিনিসটা আমি জানি না কবে হবে। হ্যাঁ, এটা আমাদের, ইনফ্যাক্ট আমার না, আমাদের মতো যারা ডান্স ডিরেক্টর কোরিওগ্রাফার আছে সবারই এটা একটা কষ্টের জায়গা যে আমাদের আমরা এত বছর ধরে আমরা এই প্রফেশনে থেকে সকাল থেকে ডান্সের জন্যই আমরা সব সারা দিনটা কাটাই ডান্স নিয়ে, রিসার্চ করি, তার সত্ত্বেও এই জায়গাটা নিয়ে এখনো ভাবা হয়নি। কোনো না কোনো চ্যানেল, কোনো না কোনো হায়ার অথরিটি, কোনো না কোনো প্রোডাকশন নিশ্চয়ই আসবে। দেখো, হয়তো ভালো জিনিস আসতে একটু সময় লাগে, কিন্তু নিশ্চয়ই আসবে। এখন যেটা হচ্ছে সেটাও খুব ভালো। দেখো, যারা রিনাউন্ড জাজেসরা আছে, উইথ রেসপেক্টেবল জাজেসরা, তারাও সত্যি খুব দরকার, বিকজ তারা বাংলার ফেস, বাংলার ঘরে ঘরে তাকে ভালোবাসে, তার জন্য হয়তো টিভি দেখে। বাট আমি চাইবো যে, আমি এটা মন থেকে চাইবো যে তারাও থাকুক, তাদের সাথে যারা এত বছর ধরে ডেডিকেটেডলি মানে কন্ট্রিবিউশন আছে, যাদের মানে এই রিয়েলিটি শোজ বা এদের এই শোজগুলোর প্রতি, আমার মনে হয় সেরকম একটা প্যানেল যদি করা হয়, করা একবার করে দেখাই যেতে পারে। তো করা হলে আমার মনে হয় খারাপ হবে না। তবে আশা করছি নিশ্চয়ই আগামী দিনে কিছু অনেক বেশি পাবে। আর আরেকটা কথা, সেটা আমরা যদি এক স্টেপ করে না এগোই, নেক্সট জেনারেশন কি করে উঠবে? আর নেক্সট জেনারেশন ইন্সপায়ার্ড হবে কাদের দেখে? ইন্সপায়ার্ড হবে, তো নেক্সট জেনারেশন ইন্সপায়ার্ড হবে যখন আমরা, আমি বলছি না সেটা জাজেস প্যানেল না হতে পারে, সেটা একটা কোনো প্যানেল, টেকনিক্যাল প্যানেল, তাদেরকে দেখে তো তারাও ইন্সপায়ার্ড হবে যে আমাদের স্যাররা ওখানে এত বছর খাটার পর ওই জায়গাটায় গেছে, তো আমরাও যদি এইভাবে মন দিয়ে খাটি তাহলে আমরাও ওই জায়গাটা যেতে পারবো, তাই না? তো স্টেপ বাই স্টেপ এটা হওয়া উচিত। তো এখন অবধি হয়নি, সেটা আমাদের একটা সকলেরই, আমাদের ফ্র্যাটার্নিটি সকলের একটা কষ্টের বিষয়। বাট আশা করছি আগামী দিন যদি এই মানে আড্ডাটা শুনে থাকে কেউ, কোনো না কোনো চ্যানেল, কোনো না কোনো অথরিটি, কোনো না কোনো প্রোডাকশন হাউস, তো নিশ্চয়ই আসবে। মাসিয়া হয়ে তো কেউ না কেউ আসে একদিন। কারণ আমার মনে হয় তোমরা এতগুলো বছর ধরে এতগুলো পার্টিসিপেন্টকে নিয়ে খেলেছো রীতিমতো। তো সেই জায়গা থেকে তোমাদের অভিজ্ঞতা বা তোমাদের যে জাজমেন্ট, তোমাদের যে মানে কথাগুলো, যেগুলো অনেক ল্যাঙ্গুয়েজ থাকে এক একটা প্রফেশনের, যে ডান্সের ক্ষেত্রে কিছু ল্যাঙ্গুয়েজেস, সেগুলো ইউজ করা, সেগুলো পরের জেনারেশনকে জানানো অনেকটা বেশি ইম্পর্টেন্ট, যে কোথায় আমার ল্যাক আছে, কোথায়। কারণ আমি এখনকার দিনে বেশিরভাগ রিয়েলিটি শোতে দেখি, মানে আমি শুধু ডিভিডি বা সারেগামাপা বলছি না, যে কোনো রিয়েলিটি শোজ হয়, হ্যাঁ, জাজেসরা প্রথমেই খুব একটা পজিটিভ কথাতে, তুমি খুব ভালো গেয়েছো, হ্যাঁ, এনকারেজ করো একটা মানুষকে, কিন্তু অনেক জাজকে দেখি কিছু বলারই থাকে না, ওভারঅল খুব ভালো, কোথায় তার মিস্টেক, কোথায় তার ভুল ভ্রান্তি, সেগুলো এবার অ্যাকচুয়ালি কি বলতো, এটা যারা চ্যানেলে আছে বা হায়ার অথরিটিতে আছে, যারা এই শো ম্যানেজমেন্টটাকে করছে, তাদেরও কিছু তো সিস্টেম আছে, কিছু প্রোটোকলস আছে। মেবি সেই জায়গায় কোনো একটা জায়গায়, তো ওই যে আমি বলেছিলাম যে আমি কেন বাদ হলাম, সেটাকে আমাকে হোমওয়ার্ক করে আমি আবার কিন্তু জাম্প করেছি। তো তাদের সিস্টেমে, প্রোটোকলে কোথাও তো একটা মেবি আমাদেরও হতে পারে, আমাদেরও কোথাও একটা জায়গায় তো আরো ঠিক করতে হবে, বা আমাদের দিক থেকে না, হয়তো তাদের দিক থেকেও হতে পারে যে হয়তো তারা কোনো একটা জিনিস, অনেককে মিলেও ভুল হতে পারে, তাই না? তো তাদেরও হয়তো হতে পারে, বাট সেটা আমি জানি না এখন, সেটা আগামী দিন ডিসাইড করবে। যে আমার মনে হয় যে নিজেদের লোক যাদেরকে নিয়ে আমরা চলি, সবাই মিলে যদি আস্তে আস্তে বড় হয়, তাহলে মানে
যেই জায়গাটা থেকে বড় হচ্ছে সেই জায়গাটাও আস্তে আস্তে আরো বড় হয়। না আমার মনে পড়ছে যে আমি ছোটবেলায় দেখতাম রূপসী বাংলায় হতো টলি ভার্সেস বলি, হ্যাঁ ওইখানে কিন্তু মানে যারা জাজেস প্যানেলে থাকতেন বাবা যাদব স্যার ছিলেন, হ্যাঁ মানে আমি ওটা দেখতাম রেগুলার। আমার হঠাৎ তোমার সাথে গল্প করতে গিয়ে মনে হলো যে ওটা কেন দেখতাম বলতো, না ওই মৌনি রয় নাচ করছে বা এই বারখা বিস্ত নাচ করছে তার জন্য নয়, তাদের তো নাচটা দেখতামই, মনামি তিথি সবাই ছিল মনে পার্টিসিপেট, কিন্তু এই জাজমেন্ট, এই কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে মানে এই যে এত ভালোভাবে ধরা হতো, সেই জিনিসটা মানে শেখার কিছু নেই। মানুষ কিন্তু না শেখার হলে কোনো শো হয়তো মন দিয়ে শুধু শুধু কি এন্টারটেনমেন্টের জন্য না, শেখারও তো ব্যাপার আছে সত্যি কথা, কারণ এইটা সত্যি কথা। ধরো আজকে চ্যানেল যারা আছে তারা আমাদেরকে কিন্তু হায়ার করছে বা আমাদেরকে অ্যাজ এ টিমে একটা প্রজেক্টের পার্ট করছে, যাতে কোরিওগ্রাফি তো অবশ্যই, তার সাথে সাথে বাচ্চারাও ভালো শেখে একদম। এবং প্রচুর বাচ্চা আছে, দেখো আমাদের টিভি রিয়েলিটি শোর কজন কোরিওগ্রাফার তুমি হাতে গুনে বলে দিতে পারবে সবগুলো, মানে যাদের তুমি চেনো বা চেনে। এছাড়া তো প্রচুর দূরে দূরে স্টুডেন্টস আছে, ছেলে মেয়ে আছে, ট্যালেন্ট আছে। তারা যদি থ্রু টিভিটা তো সবার কাছে পৌঁছাচ্ছে, তারা যদি টেলিভিশনের থ্রুতেও কিছু শেখে, দুটো স্টেপ শেখে, একটা স্টেপ শেখে, সেটাও তাদের জন্য কিন্তু একটা মানে পাওয়া হবে। শুধু এন্টারটেইনমেন্ট, এত দূর থেকে তো আমাদের পক্ষে সম্ভব না সব জায়গায় এগিয়ে যাওয়া। আমাদের বা এক্সপার্টস যারা আছে, যারা এত বছর ধরে আমাদের সাথে রয়েছে, যদি তাদের সবসময় নাচের স্টেপ শেখাটা ইম্পর্টেন্ট না। তুমি যদি আমার একজন সিনিয়র, যদি আমি ধরো সিনেমায় কাজ করছি, একজন আজকে রেমো ডিসুজা স্যার বম্বেতে, তিনি যদি তার এক্সপিরিয়েন্স আমার সঙ্গে 4 দিন এসে গল্প করে না, তার এক্সপিরিয়েন্সটাও বলে, আমি সেখান থেকেও কিছু না কিছু শিখবো এবং সেই শেখাটা আমার কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে প্রচুর 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 কাজে লাগবে। কোরিওগ্রাফারদেরকে বাইরে যেটা মাইলেজ দেওয়া হয়, এখানে কটা কোরিওগ্রাফারের ইন্টারভিউ সেশন হয়? ইন্টারভিউ সেশন হয় না, খুব কিছু হয় না। দুঃখের কথা, মানে খারাপ লাগে, কিন্তু ওই যে বললাম যে এখন আমাদের মানে খারাপ লাগাটা ভেতরেই রাখতে হয়, কারণ ওটা সয়ে গেছে। বিকজ তুমি নিজে ভাবো, আমরা সিনেমায় কোরিওগ্রাফি করি, সিরিয়ালে করি, সিরিয়ালটা তো তাও ঠিক আছে যে বিকজ আমাদের একটা মানে রিমিক গান করতে হয় না, এমনি গানের আমরা পারফরমেন্স করাই বা ঠিক আছে, তাও আমরা পার্ট। সিনেমায় কোরিওগ্রাফি করছি এখন, তাহলে এক সিনেমায় কোরিওগ্রাফি, সিনেমার যখন মিউজিক লঞ্চ হচ্ছে খুব রেয়ার, মানে আমি ডাকা হয় না, হ্যাঁ মিউজিক লঞ্চে প্রচুর আছে, মিউজিক লঞ্চে ডাকা হয় না। শুট করেছি, গান বেরিয়ে গেছে, ক্রেডিটে গান নেই। মানে আমি একটা জিনিস বুঝি না, 3.5 মিনিট 4 মিনিট দর্শককে আমরা আমাদের ভিজুয়াল দিয়ে ধরে রাখি, তাহলে ক্রেডিটটা না দেওয়াটা এটা কি, কোন বাহাদুরি? এটা কোন বাহাদুরি আমি এটা বুঝি না। বরঞ্চ ক্রেডিট দিলে, এবং আমি সত্যি কথা, আমি সাউথ ইন্ডাস্ট্রিতে তো কোনোদিন কাজ করিনি, কিন্তু আমার অনেক বন্ধুরা যারা সাউথ ইন্ডাস্ট্রিতে কাজ করে, আমি শুনেছি ওখানে নাকি সাকসেস পার্টি যেটা হয় না, সাকসেস পার্টি কিন্তু অন্যরকম হয়। সাকসেস পার্টিতে নাকি আমাদের এখানে কি হয়, এখানে পার্টি হয়, এই হয়, আমাদের ওখানে নাকি ওই ছবিটাকে আবার দেখানো হয় ক্লিপিংস, এবং একটা চাওয়ালা থেকে শুরু করে, হ্যাঁ ডিরেক্টর থেকে শুরু করে একটা চাওয়ালা যে ঝাড়ু দেয়, প্রত্যেকে সেখানে ইনভাইটেড থাকে এবং প্রত্যেককে মানে ট্রফি বা মেমেন্টো দিয়ে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা হয় ফর দেয়ার ওয়ার্ক। কিন্তু আমাদের এখানে তো তাহলে তুমি বলো তো ওই ইন্ডাস্ট্রিটা কেন এগোবে না? কেন ওই জন্য প্রমাণ কেন এগোবে না? তারা যখন প্রচুর কানেকশন মানে কাজ করে, তারা যখন আমি শুনেছি তারা যখন মানে তোমার ফিল্ডে কাজ করে, শুটিং যে লোকেশনে বা শুটিং এর জায়গায়, তারা ম্যাক্সিমাম সবাই চেষ্টা করে সবাই তাদের যে রিজনাল ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজে কানেক্ট করার, সবাই সেই ল্যাঙ্গুয়েজে কথা বলে, রুটেড, এবং তাতে অনেক লাভও আছে। আমি নর্মাল বলছি, আমার আজকে বাংলায় শুট হচ্ছে, হতেই পারে সবাই ইংলিশে দক্ষতা নেই, ঠিক আছে, একজন ডিরেক্টর বা আর্টিস্টরা যদি সবসময় ইংলিশে কথা বলা বা এটা দেখাতে চায় যে আমি ইংলিশে কমিউনিকেশন করে, হতে পারে যে আমরা একটা কোনো সিন বোঝাচ্ছি বা যাই হচ্ছে, একটা লাইট ওই কোনায় ছেলে একটা লাইটের বসে আছে, ও হয়তো ওই ব্যাপারটা হয়তো বুঝতেই পারলো না, ওদের কমিউনিকেশন হয়তো সেটা হয়তো বাংলায় বললে, কিন্তু সবাই বাংলা জানে, সবাই বাঙালি, বাংলায় বললে হয়তো তার মাথায় নক করলো দিদি তো এখান থেকে লেফট করবে, তাহলে এখান থেকে এই দিক ঘুরলে তাহলে এইদিকে রাইট প্রোফাইলটা পাচ্ছে, আমি যদি লাইটটা একটু রাইটে, তাহলে নিজের সেন্সটাও অ্যাপ্লাই করবে, কিন্তু বেচারা তো বুঝতেই পারলো না
কি কমিউনিকেশনটা হলো, রেসপেক্টটাও আমাদের এখানে অনেকাংশে কম। অংশে কম। হ্যাঁ, আমাদের তো মানে ইন্টারভিউর বাইট নেওয়া হয় না বলবো, আমি জানি না, হয়তো কিছু একটা তো প্রবলেম আছে, সেটা আমি জানি না, সেটা হয়তো আগামী দিনে আস্তে আস্তে ঠিক হবে। আমরা চেষ্টাও করছি, আমাদের যারা ফেটার্নিটি আছে বা আমরা যারা ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে এই লড়াইটা করছি, আগের থেকে অনেকটা আমাদের যে জেনারেশনটা এসছে অনেকটা বেটার হয়েছে, বিকজ আগে খুব কম বাংলার কোরিওগ্রাফার সিনেমায় কাজ করতো, এটা লক্ষ্য করেছো? হ্যাঁ হ্যাঁ, এখন কিন্তু বাংলার কোরিওগ্রাফাররাও করছে, বাংলা কোরিওগ্রাফাররাও করছে, এবং আস্তে আস্তে হচ্ছে, হয়তো জিনিসগুলো আস্তে আস্তে ঠিক হবে আগামী দিনে। বাট এটা তো একটা স্যাড রিয়েলিটি যে একটা কোরিওগ্রাফারকে রিকগনাইজেশন দেওয়াটা খুব দরকার, একটা যে কোনো বিহাইন্ড দ্য ক্যামেরা, বিকজ সবার কন্ট্রিবিউশন রয়েছে। আর এটা দিলে না কি হয়, আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ফ্যান বেস বলবো না, আমি বলবো একটা ওয়েল উইশারদের একটা যে মানে জোন থাকে। এবার আমাকে যদি সেই লাইমলাইটটা দেওয়া হয় বা আমাকে যদি একটু সেই এক্সপোজারটা দেওয়া হয়, আমার পরিচিত আরো 100টা মানুষ কিন্তু দেখছে, হয়তো তার মধ্যে 2টো মানুষ হয়তো আমার কাজ বলে দেখতে যাবে, তাহলে সেই বেনিফিটটা কি আমাদের মানে প্রোডাকশনের হলো কি হলো না, ছবির হলো কি হলো না? আমার তো মনে হয় যদি আমি কোনোদিন ছবি বানাই, আমি আমার একদম রুট লেভেলেও যে আছে তাকে, হ্যাঁ হয়তো যেভাবে যতটা পারবো, সামান্য পারলেও তার স্বীকৃতিটা দেওয়ার চেষ্টা করবো এবং তার পরিচিতিটা একটু হলেও এক্সপোজার দেওয়ার চেষ্টা করবো। সেটা কিভাবে, সেটা তো ক্রিয়েটিভলি প্ল্যান করতে হবে। আমি তার ধরো কোনো একটা গ্রামে থাকে, তার 5টাও যদি বন্ধু হয়, 5টা বন্ধুর থেকে একটা বন্ধু যদি ওর জন্য আমাদের ছবিটা দেখতে আসে, যে আমার অমুক দাদা চাচা বা কাকা কাজ করেছে, আমি দেখতে পাবো, সেটা আমাদের ছবির জন্য একটা বিরাট সাকসেস হবে। এটাও প্রচারের একটা বিশাল মাধ্যম হবে। একদম, সবাইকে নিয়ে চললে তো অবভিয়াসলি সেটার একটা গুরুত্ব। আমরা নাকি কন্টেন্ট খুঁজে পাই না। তুমি একটা জিনিস ভাবো তো, আমাদের বিহাইন্ড দি ক্যামেরা কতজন লোক কাজ করে, সেটাই, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা স্টোরি আছে, আলাদা আলাদা জোন আছে, সার্কেল আছে। সবাইকে নিয়ে যদি একটু 1 মিনিট করেও ভাবি না, আমাদের প্রচুর কন্টেন্ট আছে। আমরা কাউকে না ভেবে হয়তো 3-4 জনকে নিয়ে ভেবে যাচ্ছি সারাদিন। সাউথ সিটি মলের যদি মানে এই যে রিসেন্টলি খাদান আমাদের হলো, কেন হলো? এত সুন্দর প্রমোশন, দেবদা জানে কোথায় সিনেমা হল নেই সেখানেও কেন প্রচার করেছে, কারণ ম্যাটার করে না, ম্যাটার করে যে যার ওখানে জানানোটা দরকার যে এটা তোমাদের ছবি, একদম ওখান থেকে লোকে বাসে করে এসে দেখবে, সেইটা অফ হয়ে গেছে এখন, সেটা করাটা খুব ইম্পর্টেন্ট। আমি জানি না আমাদের খোয়াইশ লাইভ স্টুডিওর খোয়াইশ বিটিএস কতজন দেখে, আমাদের কিন্তু এই কনসেপ্টটাই এই জন্য আনা, যেন তোমাদের মতন মানুষ, তোমাদের মতন জেম মানুষদের কথা আমরা সবার কাছে নিয়ে আসতে পারি। কারণ সবাই তো চেনা মানুষদের কথা শুনছে, জানছে, কিন্তু তোমাদেরকেও মানুষ চেনে জানে, কিন্তু তোমাদের কথা শোনে কজন বা শুনতে চায় কজন? ওই যে বললাম যে প্রচুর এরকম ভিডিওস আছে যেগুলো মিলিয়ন ভিউজ হচ্ছে, কিন্তু হয়তো আমরা শুট করেছি, হয়তো ভিজুয়াল আমরা ডিজাইন করেছি, অর্ধেক লোক জানে না। আমি তোমাকে হয়তো এখন বললাম বলে তুমি জানলে, কমলা নৃত্য করে, হ্যাঁ আমাদের খুব রিনাউন্ড সিঙ্গার অঙ্কিতা সারেগামাপার, ও গানটা করেছিল, এত লোক নাচলো, এখনো চলে, কিন্তু জানে না। স্টেপসটা খুব ভাইরাল, আর এখনো জানে না। তো সেইটাই হচ্ছে ব্যাপার। তারপর খারাপ লাগা, ডার্ক সাইড, কারণ আমাদেরকে তো, এবার তাও আমি বলবো কিছু ডিরেক্টরদের সঙ্গে আমি কাজ করেছি, যেরকম ছবির ক্ষেত্রে বলছি, আমি যাদের সঙ্গে কাজ করেছি এভরিওয়ান ইজ ভেরি গুড, বাট আমার পার্সোনালি ফেভারিট ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি, বিকজ কৃষ্ণেন্দুদাকে আমি দেখলাম বাংলার কোরিওগ্রাফার বা বাংলা ডান্স ডিরেক্টরের ওপর ভরসা করার একটা বিশাল জায়গা। আর সেকেন্ড কথা হচ্ছে, কৃষ্ণেন্দুদা আপ্রাণ চেষ্টা করে এখানকার লোকজন যাতে নিজেদের লোকজন, মানে নিজেদের মানে কি নিজেদের সার্কেলে না, যেই লবিটা এখানে হয় সেটা না, কিন্তু বাংলার ছেলে মেয়ে যারা কাজ করতে জানে তাদেরকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার একটা করেছি, প্রবণতা দেখেছি। তুমি জানো আমাদের এখানে ছবিতে আমরা গান শুট করি, পোস্টারে নাম দেয় না, পোস্টারে এত নামের মধ্যে একটা এইটুখানি নাম জানি, হ্যাঁ জানো বোধহয়, অ্যাড অন হয় না, সেটার জন্য এখন ক্রেডিটের জন্য আমাদেরকে লড়াই করে ফোন করে বলতে হয়, আমি তো জিনিসটা করেছিলাম। তো এইবার ব্যাপারটা হচ্ছে সেইটা টাচউড আমার লাস্ট রিলিজ হওয়া কৃষ্ণেন্দুদা ডিরেক্টরের ডিরেকশনে
ছবি হচ্ছে তোমার সবার ফার্স্ট ছিল ক খ গ ঘ, সেকেন্ড হলো হচ্ছে জমালয় জীবন্ত ভানু, এবং থার্ড বেরোলো হচ্ছে হাঙ্গামা.com। তো এই তিনটেতেই কিন্তু কৃষ্ণেন্দুদা আপ্রাণ চেষ্টা করেছে এবং নিজের জায়গা থেকে যেটুখানি দিয়েছে, উই আর ভেরি হ্যাপি যে বাংলার একজন নতুন ডিরেক্টরের যদি এই মাথায় এই ভাবনাটা আসতে পারে। আমি জানি অনেকে সিনিয়র আছেন বা প্রচুর রিনাউন্ড ডিরেক্টরসরা আছেন, হাউস আছেন, বিশ্বাস করুন বাংলার ছেলেদেরকে একটু সুযোগ দিন, আপনাদেরকে লেট ডাউন করবে না, মানে এটা আমি বলতে পারি। বিকজ আমরা অল্প মানে রিসোর্সের মধ্যে কিন্তু আমরা প্রচুর লড়াই করে এতগুলো দিন কিন্তু আমরা এন্টারটেন করে যাচ্ছি বাংলার লোককে, আর বাংলার লোক যেটা পারে বিশ্বাস করুন সেটা আর কেউ পারবে না। আচ্ছা, আবার একটু ফিরে যাই রিয়েলিটি শো এর একটা জিনিস জানতে ইচ্ছা করছে যে ধরো যারা তো তোমার হাত ধরে বা তোমাদের মতন মানুষের হাত ধরে ফাইনালে যাচ্ছে এবং সেখান থেকে যারা চ্যাম্পিয়ন হচ্ছে তারা তো একটা জায়গা পজিশন পাচ্ছে, একটা এক্সপোজার পাচ্ছে। যারা বেরিয়ে আসে, যারা ফেল করছে, তাদের মতন স্টুডেন্টদেরকে বা তাদের মতন পার্টিসিপেটকে তুমি কিভাবে বা তোমরা কি করে হ্যান্ডেল করো? আমরা হ্যান্ডেল করি বলতে সবার আগে পার্টিসিপেটটাদেরকে আমি এটা বোঝাই যে এলিমিনেট হয়ে গেছে, তো আমি এটা বোঝাই, দেখ এলিমিনেশন হওয়া মানে তোমার নিজেকে শোকেস করার আরেকটা চান্স পেয়ে গেলে। এলিমিনেশন মানে আউট না, কিন্তু এলিমিনেশন মানে তুমি আবার নিজেকে তৈরি করে হোমওয়ার্ক করে নিজের বেটার ভার্সনটাকে কিন্তু আবার তুমি শোকেস করতে পারবে, সেটাই হচ্ছে এলিমিনেশন। আমার কাছে এলিমিনেশন মানে হেরে মুখ ঘুরিয়ে বাড়ি চলে যাওয়া না। আমি আবার একটুখানি রিয়েলিটি শো এর দিকে ব্যাক করছি, সেটা হচ্ছে যারা তো অলরেডি ফাইনালে যায় এবং ফাইনালিস্ট হওয়ার পরে যারা উইনার হচ্ছে তাদের তো একটা আলাদা বিষয় হচ্ছে, তারা এক্সপোজার পাচ্ছেই। যারা ফেল করছে, যাদের কাছে ফেলিয়ার চলে আসছে, যারা এলিমিনেট হয়ে যাচ্ছে বা যারা চান্সটাই পাচ্ছে না, তাদেরকে তোমরা কি করে হ্যান্ডেল করো? মানে আমি জানতে চাইছি তাদের তো মানসিক অবস্থাটা খারাপ হয়ে যায়, কারণ মেন্টাল ব্রেকডাউনে আমরা অনেক জায়গায় শুনেছি যে অনেক রিয়েলিটি শো বন্ধ হয়ে গেছে, এরকম অনেক কিছু ঘটেছে ঘটনা। তো তাদের ক্ষেত্রে তোমরা কিভাবে তাদেরকে চিয়ার আপ করে আবার মূল স্রোতে ফিরিয়ে আনো? দেখো শৈলী, আমাদের যারা পার্টিসিপেট, যারা আউট হয়ে যায় তাদের অবভিয়াসলি সেই সময় তো একটা মানে খারাপ সিচুয়েশন থাকেই, সেই সময় তাদের পাশে আমাদের থাকাটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি টিচারদের। আর আমি আমার পার্টিসিপেট বা শুধু পার্টিসিপেট না, যে কোনো কম্পিটিশনে আমরা যখন জাজমেন্ট করতে যাই বা স্টুডেন্টস কোনো কারণে ডিমোটিভেট হয়েছে, আমি একটাই কথা বলি, ফেলিয়ার মানে হচ্ছে যে হেরে গিয়ে মুখ ঘুরিয়ে বাড়ি চলে যাওয়ার না, কিন্তু ফেলিয়ার মানে হচ্ছে যে তোমার নিজেকে আরও ভালো করে তৈরি করে নিজের যেই জায়গায় ফেলিয়ার হচ্ছে তার বেটার ভার্সনটাকে আবার আরেকটা জায়গা শোকেস করার কিন্তু আরেকটা অপরচুনিটি। এই অপরচুনিটি সবাই পায় না। যে যত ফেলিয়ার হবে সে তত স্ট্রং হবে, সে তত হোমওয়ার্ক করবে, সে নিজের ভার্সনটাকে তত বেস্ট টু বেস্ট করবে। তো ফেলিয়ার মানে আমার কাছে কখনোই এটা নেগেটিভ না। তো আমিও সেটাই ওদেরকে সেভাবে মোটিভেট করার চেষ্টা করি এবং তারা মোটিভেট হয়ও অনেকে, এবং আমার নিজের দেখা এক্সাম্পল, তারা নিজেকে তৈরি করে অনেক ভালো ভালো জায়গায় এখন পারফর্ম করছে। ইনফ্যাক্ট নিজের যেই সময় আউট হয়েছে তার অনেক বেটার ভার্সন এখন তৈরি হয়ে গেছে। আরেকটা কথা হচ্ছে যে ম্যাক্সিমাম তুমি দেখবে রিয়ালিটি শোজে চ্যাম্পিয়ন হওয়াটাই শেষ কথা না, প্রচুর এখান বম্বের দেখবে চ্যাম্পিয়ন যারা তারা গায়েব হয়ে গেছে, যারা আউট হয়ে গেছে তারা তাদের স্ট্রাগলটা আমরা চোখে দেখতে পাই, স্ট্রাগল না তাদের সাকসেসটাকেও দেখতে পাই। অরিজিৎ সিং, এবার অরিজিৎ সিং কেন আমি বলতে পারছি, বিকজ উনি এমন একটা জায়গায় চলে গেছে, ওনার নামটা বললে মানুষ লোককে আর খুঁজতে হবে না, এক্সাম্পলটা একদম ক্লিয়ার। একদম। তো সেইটা হচ্ছে ব্যাপার যে ম্যাটার করে না। আমি নিজেও তো সেকেন্ড রানার আপ হয়েছি, আমি কনসা চ্যাম্পিয়ন ছিলাম, আমি নিজেও তো সেকেন্ড রানার আপ হয়েছি, চ্যাম্পিয়ন হতে পারিনি। সেকেন্ড রানার আপ মানে থার্ড হয়েছিলাম। তো আমি এখানে বসে আছি, আমি থার্ড হয়ে বসে আছি, কিন্তু আমি চ্যাম্পিয়ন হয়ে বসে নেই। কিন্তু আমি থার্ড হওয়ার পর কিন্তু আমি আবার চ্যাম্পিয়ন দিয়েছি, চ্যানেলকে চ্যাম্পিয়ন তৈরি করেছি। গ্রেট অ্যাচিভমেন্ট। এটা হ্যাঁ, অনেকক্ষণ গল্প করলাম, এবার একটুখানি গেমিং সেশনে যাই আমরা। 4টে প্রশ্ন করব, তুমি উত্তর দেবে। ওকে। প্রথম প্রশ্ন,
তুমি এখন এই মুহূর্তে একজন জার্নালিস্ট, তোমাকে কাউকে প্রশ্ন করতে হবে, মানুষটাকে এবং প্রশ্নটা কি হবে? মানুষটাকে আর প্রশ্নটা কি হবে? তুমি জার্নালিস্ট, প্রশ্নটা কি হবে? মানুষটা দেখ আজকের এই আজকের ডেটের দাঁড়িয়ে যদি জিজ্ঞেস করতে হয়, আমি রিসেন্টলি যেহেতু আমি ফিল্ম মানে এই ইন্ডাস্ট্রির এই কাজ নিয়েই কথা বলছি, আমি বাইরের কোথাও যাব না। আমার তো অনেক অনেক সুপারস্টার অনেককেই ভালো লাগে, বাট পার্সোনালি আমার যেটা যাকে সবার ভালো লাগে, দেবদাকে আমার প্রচণ্ড ভালো লাগে। আমি কেন ভাল লাগে সেটার কোনো আলাদা ডেফিনেশন নেই, কিন্তু দেবদাকে শুধু একটাই কথা জিজ্ঞেস করতে চাইবো, সেটা হচ্ছে যে যেভাবে তুমি খাদানে ব্যাক করলে, হ্যাঁ, সেটা এত দিন পর কেন আরেকটু আগে ব্যাক করতে পারতে। আর একটা কথা রিকোয়েস্টও করব যে আমি জানি এক্সপেরিমেন্ট খুব দরকার, কিন্তু প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা যারা বড় হয়ে দেব হতে চায়, তারা তোমার কাছে এই ধরনের ছবি চায়। তারা চায় প্রাণ খুলে হলে নাচবে, তারা চায় জামা ঘুরিয়ে ঘুরিয়ে নাচ করবে, দেবের মতো ডায়লগ দেবে। তো প্লিজ এটা রিকোয়েস্ট, তুমি করছো অন্য ছবি খুব ভালো, সেগুলো তো আমরা সবাই দেখব, কিন্তু স্পেশালি বাচ্চা এবং তোমার যে ইয়াং জেনারেশনের ফ্যান ফলোয়ার্সরা আছে তাদের জন্য এই ধরনের কমার্শিয়াল ছবি প্লিজ করো। কারণ আমরা যেরকম এক একটা মানুষের একটা স্পেশালিটি হয়, তো ধরো আমাকে নাচের জন্য সবাই খুব ভালোবাসে, এখন হট করে যদি আমি একটা মানে নেতা হয়ে যাই, আমি হাত নাড়িয়ে এরকম করে কথা বলি, হ্যাঁ, সেটা মানে এটা আবার অন্যরকম হয়ে যাচ্ছে, সেটা না যে আমি এরকম কথা বলি, সেটা তো ঠিক আছে একটা জায়গায়, কিন্তু ভালোবাসাটা কিন্তু আমি ওই সাবজেক্টটা থেকেই পেয়েছি। তো আমরা সবাই দেবদার যেই আমাদের পলিটিক্যাল জায়গা বা যেখানে আছে সেটার একটা আলাদা রেসপেক্ট আছে, সেই জায়গাটা সেটার জন্য তো আছেই, বাট সেটা কোনোদিনই এই ভালোবাসাটার সঙ্গে কম্পেয়ার করা যাবে না। এই ভিড়, এই ক্রাউড, মানে আজকের ডেটেও তুমি তো রিসেন্টলি ছবির খাদানের প্রমোশনে দেখেছো, তো এটা আমি চাই যে প্লিজ 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 এরকম মাঝের মধ্যেই এরকম ছবি করতে থাকো, যাতে সবাই আবার যেরকম চেঁচামেচিটা হয়ে যায়। আমি শুধু দেবদার, দেখো আমি দেবদার কথা বলছি না, আমি চাই না যে আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম ভিড় হোক সব অ্যাক্টরদের জন্য। সবার কাছে তোমার প্রশ্ন যে মাস ছবি কেন হচ্ছে না আর কবে হবে? আর ওইরকম ওই ধরনের সব গান ভালো, কিন্তু কোকাকোলা, পাগলু এগুলো এখনো বলো, এখনো আমরা নাচবো। আমি নিজে এই তো মানে কত বছর হয়ে গেল ভাসানে যাচ্ছি, এই ভাসানে এক পাশ দিয়ে প্রসেশন যাচ্ছে, আমাদের দুর্গাপুজোর যাচ্ছি, ওই মেয়েরা পুরো একটা পুরো লেডিসদের গ্রুপ কোন গানটা করছে না, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, মানে মাস ছবি আর ঋষি থেকে কোরিওগ্রাফার হিসেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। এবার আমার দ্বিতীয় প্রশ্ন, যদি কোরিওগ্রাফার ঋষি রয় চৌধুরীকে না পেতাম, কি হিসেবে পেতাম? দেখো ছোটবেলা থেকে একটা ওয়ার্ড বলতাম, বিজনেস টাইকুন হবো, তখন কিন্তু বিজনেস টাইকুনটা বুঝতাম না, সেটার খুব ইচ্ছা ছিল আইদার ওরকম কিছু। এখন তো শিল্পী হয়ে যাওয়ার পর আমি দেখছি যে আমি বিজনেসটা আমার মাথায় ঢোকেই না। এখন যদি বলে যে কোরিওগ্রাফার যদি না হতাম, আমি অ্যাক্টিং করে নিতাম, সেই মানে টুকটাক একটুখানি মাঝের মধ্যে দেখাতে গিয়ে নিজেও করে ফেলি, তো হয়তো অ্যাক্টিং এর দিকেই এগোতাম। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন না, একটা ছোট খেলার মধ্যেই খেলা, সেটা হচ্ছে 3টে টাং টুইস্টার বলবো, অন্তত 5 বার করে বলতে হবে। আচ্ছা, প্রথমটা হচ্ছে লাল রিল নীল রিল। যাই, লাল রিল নীল রিল, 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 লাল রিল নীল রিল। বাবা 5 বারের বেশি অগন্তি। ওটা তোমাকে এক্সট্রা দিয়ে রাখলাম 2-3টে, অন্য কেউ যদি একটু কম পারে এটা অ্যাড অন করে দেবে, এডিট করবো, একদম জেনুইন জিনিসটা রাখা হবে। যাই হোক, মানে এটাই পাস। নাইস। কেউ ফেল করে না এই জিনিসটা, কেন করে না কি জানি, আমি আটকে যাই, বলতে পারি না। তোমার সামনে ফেল করাটা খুব চাপের, মানে প্রেস্টিজে পড়ে যাব। বলো। দ্বিতীয় হচ্ছে বাবলা গাছে বাঘ উঠেছে।
জল হবে। আচ্ছা কি আরেকবার, বাবলা গাছে বাঘ উঠেছে, তাই তো? বাবলা গাছে বাঘ উঠেছে, 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 বাবলা গাছে বাঘ উঠেছে। মানে টেকনিক্যাল ফ্রেন্ডলি এমন যে হ্যাঁ, মানে এক্সট্রা করে যেটাই বিপ হচ্ছে সেটাই তিনটে না, চারটে করে এটা একটু extra। কঠিন বলে চোখটা বন্ধ করে নিলাম। কনসেন্ট্রেশনটা একটু বেশি দরকার ছিল। 3 নম্বর, লালু রেলে লেরো বিক্রি করে। এটা তো একটু কঠিন হয়ে গেল গো। সোজা দেবো? হ্যাঁ দাঁড়াও, কি বলে, লালু রেলে, লেরো বিক্রি করে, হ্যাঁ লালু রেলে লেরো বিক্রি করে, 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 লালু লেলে লেরো বিক্রি করে। একটুখানি আটকেছি না? উফ বাবা, এটাই এটা কিন্তু চাইছিলাম। কঠিন ছিল কিন্তু বাবা, যাই হোক, লা করে আটকে গেল। চলো নেক্সট। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন। 4 জনের নাম বলবো, 4 জন কোরিওগ্রাফারের নাম বলবো। 1 2 3 4 করে নাম্বারিং করতে হবে। 4টে কোরিওগ্রাফার তো, হ্যাঁ বলো। 1 নম্বর হচ্ছে অ্যালেন প্যারিস, হুম 2 নম্বর হচ্ছে স্যান্ডিদা, হুম 3 নম্বর রিকি অদিতি, হুম 4 নম্বর ঋষি রয় চৌধুরী। আচ্ছা, ক্যালকুলেশন চলছে। বলে না, ক্যালকুলেশন কিছু নেই। অ্যালেন প্যারিস 1 নম্বরে, আমি একটুখানি সেকেন্ড, আমি দেখতে পাচ্ছি সেকেন্ডের স্পেসটা একটু বড়। রিকি অদিতি আর স্যান্ডি সেকেন্ড স্পেসে, থার্ডে আমি। না হবে না, খেলবো না। না আমি এরকম। 1 2 3 4 করেই বলতে হবে। আচ্ছা একটা কাজ করি, হ্যাঁ, অ্যালেন প্যারিস, রিকি অদিতি, স্যান্ডি আমার খুব বন্ধু, কাছের বন্ধু, তাকে ওকে কাছেই রাখতে হবে। ও 3-এ, আমি 4-এ। নিজেকে সবার শেষে রাখার কারণ? বিপদ আসলে আগে পালাতে পারবো পেছন দিক দিয়ে। আর ভালো কিছু হলে আমি জানি যে আমি যাদের নাম বলেছি তারা তোমাকে তারা টেনে পিছন থেকে তারা উপরে নিয়ে যাবে। তারা আমাকে আমাদের মধ্যে এমনই বন্ডিং, আমাদের সকলের মধ্যে, ভালো কিছু হলে তারা আমাকে হাত ধরে তাদের সাথে এগিয়ে নিয়ে চলে যাবে। গ্রেট। আমরা আমাদের পরের সেগমেন্টে যাই, ফাইনাল কলে। খুব ভালো গেমিং সেশনটা কাটলো আমাদের, খুব মজা। শুধু একটা জায়গায় একটু আটকে গেছি। সে ঠিক আছে, তুমি মনে মনে ভাবছিলে না একটু আটকে যাক? হ্যাঁ চাই তো এটাই, যে একটু আটকে যাক, একটু মজা হোক। Next. তোমার আপকামিং কি কাজ আসছে? আপকামিং অলরেডি কিছু কাজ তো অলরেডি সাইন করা আছে। রিসেন্ট যেটা আসছে, পুজোতে বানসারা বলে একটা ছবি আসছে, যেটা অপরিচিতা আড্ডা আমাদের অপাদি আছে, ওর একটা গান আমি ডিরেক্ট করেছি, যেটা সামিত মুখার্জির গাওয়া, এবং একটু কমার্শিয়াল ওয়েতেই পুরো ট্রিটমেন্ট, পুরুলিয়ায় শ্যুট হয়েছে। অপাদি ছিল, বিশ্বরূপদা ছিল। বিশ্বরূপদা বলতে অনেকেই জানে অ্যাক্টর বিশ্বরূপদাকে, যে খাদানের রাইটারও ছিল, ঠিক আছে। বিশ্বরূপদা ছিল, এবং আমি যেরম বলেছিলাম একটু, ও আতিউল একজন নতুন ডিরেক্টর, ও নিজের একদম প্রথম সারিতে আছে ডিরেকশনের, ও করেছে। তো সেই কাজটা আমার আসছে এই পুজোতে। বাহ। তো সেটা হচ্ছে আপকামিং কাজ। আর তাছাড়াও যেগুলো সিরিয়ালগুলো চলছে সেগুলো তো কন্টিনিউয়াস চলছে। আর আরেকটা কথা, রিসেন্টলি মানে আমি আজকে যেখানে আড্ডা দিচ্ছি তার ঠিক আগের দিনই আমাদের জি বাংলা জগদ্ধাত্রী যে আমাদের সিরিয়ালটা চলে, ওর 1000 এপিসোড কমপ্লিট হয়েছে। এটা মানে আমাদের জন্য একটা বিশাল বড় পাওনা, বিকজ 1000 এপিসোড অবধি দর্শকের ভালোবাসা পাওয়াটা মানে সিরিয়ালের ক্ষেত্রে খুব কঠিন আজকের ডেটে। কেন বলছে তুমি নিজেও জানো, কিছুদিন পর পরে সিরিয়াল প্রচুর শুরু হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তো অবভিয়াসলি যারা আমাদের সিরিয়ালগুলো দেখে, আমাদের কাজ দেখে, তাদের আমাদেরকে এবং আমাদের পুরো টিম যারা কাজ করি তাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক থ্যাঙ্কস, অসংখ্য ধন্যবাদ। খোয়াইশ লাইভ স্টুডিওর দর্শককে কিছু বলে দাও। খোয়াইশ লাইভ স্টুডিওর দর্শককে একটাই কথা বলবো,
এরকম একটা প্ল্যাটফর্ম আসাটা খুব দরকার ছিল, হয়তো অনেক পরে এসছে। যেরকম আমি বললাম যে আমাদের একটা জাজমেন্টের সেকশন নিয়ে বলেছিল, আমি বলেছিলাম যে ভালো জিনিস আসতে একটু সময় লাগে কিন্তু আসে। খোয়াইশ হয়তো অনেকদিন পরে এসছে, কিন্তু এই সময় দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্ট একটা ইনিশিয়েটিভ নিয়েছে, যেখানে আমরা আমাদের এক্সপিরিয়েন্স, সুখ দুঃখ সব মিলে তো এক্সপিরিয়েন্স, ক্যামেরার পেছনে যারা থাকে তাদের এক্সপিরিয়েন্সগুলো আপনারা জানতে পারবেন। সেখান থেকে অনেক কিছু আছে যেগুলো আপনারা আপনাদের লাইফের সঙ্গে ম্যাচ করতে পারবেন, সেখান থেকে শিখতে পারবেন। হয়তো এই ইন্টারভিউ দেখেই কোনো কোনো কথা যেটা আপনি হয়তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বা যে কোনো ডিপার্টমেন্টের ক্ষেত্রে আপনি যখন সেই ফিল্ডে কাজ করতে যাবেন, গিয়ে হয়তো ছোট একটা কথা আপনার অনেক বড় কাজে লেগে যেতে পারে। তো খোয়াইশ লাইভ স্টুডিও দারুণ একটা ইনিশিয়েটিভ নিয়েছে। আমি আমার যারা আমাকে ভালোবাসেন বা আমার স্টুডেন্টস আছে, আমার গার্জিয়ানসরা আছে এবং যারা যারা আমাকে দেখে বা ভালোবাসে, আমি সবাইকে বলবো যে আপনারা বেশি করে এই খোয়াইশ লাইভ স্টুডিওর যে শোগুলো হচ্ছে এগুলোকে বেশি করে ছড়িয়ে দিন। সাবস্ক্রাইব, এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, না হলে এরকম ইন্টারেস্টিং আড্ডা কিন্তু চলে যাবে। আর যতটা পারবে এটাকে স্প্রেড করুন, কারণ এটাকে স্প্রেড করাটা খুব দরকার। এটা যদি স্প্রেড করেন, আমি ডেফিনেটলি শিওর আপনার ঘরের ছেলেও একদিন এখানে এসে বসবে। আপনি আপনার ঘরের ছেলের যে পরিশ্রমটা করে, যেটা হয়তো আপনি ভাবছেন যে কোনোদিন তো তোকে টিভিতে দেখলাম না, এই দেখলাম না, হয়তো ওর যে জার্নিটা, তার গল্পটা যখন আপনি এই শোয়ের মাধ্যমে দেখবেন, সেটা আপনিও হয়তো প্রাউড ফিল করবেন যে না ঠিক আছে, ও এতদিন ধরে যে কাজটা করেছে একদম ঠিকঠাক করেছে। সো এটার জন্য অনেক 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 বিগ থ্যাঙ্কস টু খোয়াইশ লাইভ স্টুডিও, এত সুন্দর একটা শো, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করার জন্য, যার থ্রুতে আগামী জেনারেশনের অনেকেই কিন্তু অনেক কিছু শিখবে সবাই। এটা কিন্তু আমি ডেফিনেটলি বলতে পারি। এবং আমি তোমাকে বলছি, আজ অব্দি আমার যেটুখানি অ্যাচিভমেন্ট হয়েছে বা যেটুখানি ভালোবাসা পেয়েছি, আমি আজও এই আড্ডাটা তোমার সঙ্গে মারলাম, কিন্তু আমি মন থেকে চাইবো আমি যাতে আরও অনেক বেশি হার্ডওয়ার্ক করতে পারি, আরও অনেক অ্যাচিভ করতে পারি, এবং সেই অভিজ্ঞতাটা নিয়ে যাতে এই স্টুডিওতে আবার তোমার সাথে বসতে পারি। একদম, তুমি অনেকটা গুছিয়ে অনেক ভালোভাবে কমপ্লিমেন্ট দিলে, থ্যাংক ইউ এটার জন্য। আর দর্শকরা তো এটাও জানে, অনেকে জানে অনেকে জানে না যে তুমি খোয়াইশের সঙ্গে যুক্ত। একদম একদম, সেটা তুমি যদি একটু দর্শকদের বলো। আমি খোয়াইশের সঙ্গে যুক্ত আছি। আপনারা যদি আমার কোনো এনকোয়ারি থাকে রিলেটেড ডান্স টিচিং, কোথাও ডান্স টিচার হিসেবে আপনারা আমাকে পেতে চাইছেন অ্যাজ এ মানে হেড কোরিওগ্রাফার হিসাবে, বা কোনো কম্পিটিশন করছেন যেখানে অ্যাজ এ জাজ হিসাবে আমাকে পেতে চাইছেন, কোনো রিয়েলিটি শো করছেন যেখানে জাজ হিসেবে পেতে চাইছেন, বা কোনো মিউজিক ভিডিও শ্যুট করবেন সেখানে অ্যাজ এ ডান্স ডিরেক্টর অর অ্যাজ এ মিউজিক ভিডিও ডিরেক্টর বা সং ডিরেক্টর হিসেবে আপনি আমাকে পেতে চাইছেন, তো প্লিজ 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 আপনারা খোয়াইশের সঙ্গে যোগাযোগ করুন। বিকজ এই প্ল্যাটফর্ম থেকে আমরা সবাই এখানের সঙ্গে কানেক্টেড। আমরা কিন্তু এইখান থেকে সেইভাবে কিন্তু আমরা চ্যানেলাইজ করব আমাদের কাজগুলো। সো যারা যারা দরকার বা আপনারা মনে করছেন যে আমার সাথে কাজ করবেন, আমার টিমের সাথে কাজ করবেন, আমাদের সাথে একাডেমি ওপেন করবেন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায়, আপনারা প্লিজ খোয়াইশের সঙ্গে যোগাযোগ করুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ঋষিতা, এত সুন্দর করে বলার জন্য এবং খোয়াইশ লাইভ স্টুডিওতে আসার জন্য। তোমার মানে ব্যস্ত সময়ের মধ্যে থেকে একটু সময় তুমি আমাকে দিয়েছো এবং আমার দর্শকদের দিয়েছো। তো বেস্ট খোয়াইশেস ফর ইউর আপকামিং জার্নি। তোমার জার্নি অনেক 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 দিনের হোক এবং অনেক ভালো হোক। খোয়াইশ লাইভ স্টুডিওকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, নাহলে ঋষিদাও বললো যে এরকম ভালো ভালো এপিসোড কিন্তু আপনারা মিস করবেন। আর আপনারা একটু এনকারেজ করলে হয়তো এরকম ব্যক্তিত্বদের আমাদের আরও আমরা নিয়ে আসতে পারবো এবং আপনারাও এদের কথা শুনতে পারবেন। তো ততদিন আমাদের সঙ্গে থাকুন, যতদিন এই সমস্ত মানুষগুলোর কথা আপনারা শুনতে চাইছেন এবং জানতে চাইছেন। আবারও থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরও অনেক অনেক থ্যাংক ইউ, আর অডিয়েন্সকে থ্যাংক ইউ সো মাচ। আর প্লিজ 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 খোয়াইশ লাইভ স্টুডিওর সাথে থাকুন। থ্যাংক ইউ।